18 মে 2017। 17 বছরের হেমন্ত মিনা তার বাবার কাছে জিদ করে 40,000 টাকা নেয় একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনবে বলে, যেটা সে আগেই দেখে রেখেছিল। বাবাও একমাত্র ছেলের জন্য সেই 40,000 টাকা দিতে রাজি হয়ে যায়। সকাল সকাল হেমন্ত বাবার থেকে টাকা নিয়ে বন্ধুদের সঙ্গে বাইক কিনবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে সন্ধে গড়িয়ে গেলেও হেমন্তের বাড়ি ফেরার কোনো লক্ষণ দেখা যায় না। এদিকে হেমন্তের বাবা অন্তর সিং মিনার চিন্তায় কপালে ভাঁজ পড়েছে। বারংবার ফোন করবার পরও হেমন্তের কাছ থেকে কোনো রকম কোনো উত্তর পাওয়া যায় না। হেমন্তের ফোনটা সুইচ অফ আসছিল। আর দেরি না করে হেমন্তের বাবা পুলিশ স্টেশনে চলে যায়। পুলিশকে সমস্তটা কিছু খুলে জানালে পুলিশ তার বাবাকে সান্ত্বনা দিয়ে বলে, ছেলের কাছে নতুন বাইক এসেছে, হয়তো বা লং ড্রাইভে বেরিয়েছে, চিন্তা করবেন না, ছেলে বাড়ি ঠিক চলে আসবে। এদিকে রাত কাটতে না কাটতেই হেমন্তের বাবার ফোনে একটা কল আসে, আর সেটা হেমন্তের ফোন থেকেই এসেছিল। তড়িঘড়ি ফোনটা তুলতেই অপর প্রান্ত থেকে যে গলাটা ভেসে এলো সেটা হেমন্তের ছিল না। কোনো এক অজানা ব্যক্তি ভারী গলায় বলে উঠল হেমন্তকে কিডন্যাপ করা হয়েছে, আর তার বদলে তারা 50 লাখ টাকা চায়। হেমন্তের বাবা তাদেরকে জানালো যে সে 50 লাখ টাকার ব্যবস্থা যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি করছে, কিন্তু তার ছেলের যেন কোনো রকম ক্ষতি না হয়। ফোনটা রেখেই সে পুলিশ স্টেশনে ছুটে যায়। পুলিশকে সমস্তটা কিছু খুলে জানালে পুলিশ এবার একটু সময় নষ্ট না করে তদন্তে নেমে পড়ে। কিন্তু অনেক খাটাখাটনির পরও হেমন্তের কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায় না। হেমন্তের নাম্বারটা ট্রেস করে দেখা যায়, যখন হেমন্তের বাবার ফোনে কল এসেছিল তখন সেটা ইন্দোরে উপস্থিত ছিল। 2 দিন পর পুলিশের কাছে একটা অজানা নাম্বার থেকে ফোন আসে, আর যেখানে বলা হয় পাটেলনগর রেলওয়ে পুলের নিচে একটা ডেড বডি পাওয়া গেছে, আর যেই ডেড বডিটা একেবারেই চলে গেছিল। পুলিশ তৎক্ষণাৎ হেমন্তের বাবাকে সঙ্গে নিয়ে সেই জায়গায় গিয়ে উপস্থিত হয়। ডেড বডিটাকে সেখান থেকে নিয়ে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। তদন্তের রিপোর্ট অনুযায়ী সেই বডিটা হেমন্তের ছিলই না, সেটা ছিল হেমন্তের বন্ধু ঋতিকের। এখান থেকেই ঘটনাটা আরো জটিল হতে শুরু করে। তবে এখান থেকেই একটা গুরুত্বপূর্ণ সূত্র পায় পুলিশ। ঋতিকের জামার পকেট থেকে একটা টিকিট পাওয়া যায়, যেটা কিনা ছিল ইন্দোরের। তবে এই ডেড বডিটা যদি ঋতিকের হয়, তাহলে হেমন্ত এখন কোথায়? কে বা কারা হেমন্তের মিসিং আর ঋতিকের হত্যার জন্য দায়ী? তাহলে চলো দেখে নেওয়া যাক হোমিসাইড ডায়েরির আজকের কেস, হেমন্তস ডার্ক ট্রুথ। আজকের গল্পের শুরু হয় 5 বন্ধুকে নিয়ে। হেমন্ত, লোকেশ, ঋতিক, সংস্কার আর হানি দুবে। এদের মধ্যে হেমন্ত একটু পয়সাওয়ালা ঘরের ছেলে ছিল। এই কেসটা প্রথম থেকেই বেশ জটিল হতে শুরু করে, কারণ হেমন্ত টাকা নিয়ে বন্ধুদের সাথে বাইক কিনতে গেলে সে না ফেরায় পুলিশ তদন্ত শুরু করলে হেমন্তের জায়গায় তারা একটা ডেড বডি পায়, যে ডেড বডিটা হেমন্তের না হয়েছিল হেমন্তের বন্ধু ঋতিকের। আর সেইখান থেকে কেসটা আরো জটিল হতে শুরু করে। পুলিশের হাতে এতদিন কোনো সূত্র ছিল না, কিন্তু ঋতিকের পকেট থেকে বাসের টিকিটটা তাদের কাছে একটা বড় সূত্র হয়ে দাঁড়ালো। পুলিশের কাছে এটা তো পরিষ্কার হয়ে গিয়েছিল যে হেমন্তের মিসিং হওয়ার পিছনে কোনো না কোনো ভাবে ঋতিকের হাত ছিলই। কিন্তু যদি ঋতিকই একমাত্র দায়ী হয়ে থাকে, তাহলে ঋতিকের পরিণাম আজ এরকম কেন হলো? তাহলে এর পিছনে কে বা কারা আছে? পুলিশ যখন হেমন্তের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছিল, তখন সবাই বাড়িতে মজুদ থাকলেও ঋতিক কিন্তু বাড়িতে ছিল না। এই টিকিট থেকে সেটা প্রমাণিত যে ঋতিক তখন ইন্দোরে ছিল। পুলিশ হেমন্তের বন্ধুদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা যেহেতু নাবালক ছিল, তাই তাদের উপর সেরকম ভাবে জোর করা যায়নি। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছিল যে তারা এই বিষয়ে কিছুই জানে না, তাই তাদের ছেড়ে দিতে বাধ্য হয়েছিল। পুলিশের তদন্ত চালাতে চালাতেই আরো একটা খবর আসে যে নিগমার জঙ্গলে আরো একটা ডেড বডি পাওয়া যায়, আর যেটা ছিল হেমন্তের আরেক বন্ধু লোকেশের। তাকেও ঋতিকের মতো একই ভাবে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছিল। এবার পুলিশ সরাসরি হেমন্তের বাবাকে জিজ্ঞাসাবাদ করলো।
হেমন্তের বাবা জানালো হেমন্ত প্রায়শই হানি দুবের বাড়িতে যেত। বন্ধু হওয়ার খাতিরে এক বন্ধু আরেক বন্ধুর বাড়িতে যায়, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কিন্তু এখানে ব্যাপারটা একটু অন্যরকম ছিল। হানি দুবের মা পুনম দুবে তিনি মোটেও খুব একটা সুবিধের মহিলা ছিলেন না, এমনটা হেমন্তের বাবার দাবি। কারণ সে দেখেছিল বহু রকমের মানুষ পুনম দুবের বাড়িতে আসা যাওয়া করে। তাই হেমন্তের তার বন্ধু হানি দুবের বাড়িতে যাওয়া আসা হেমন্তের বাবার মোটেও পছন্দ ছিল না। সে বারংবার তাকে বারণ করার সত্ত্বেও সে সেখানে যেত। কিন্তু প্রশ্ন হলো, সে সেখানে কি শুধুমাত্র তার বন্ধু হানি দুবের সঙ্গে দেখা করতে যেত? ব্যাপারটা একেবারেই সেরকম ছিল না। পুনম দুবের কথায় প্রথমেই জানায় যে ইনি একজন লোভী মহিলা ছিলেন। অর্থ আর ঐশ্বর্যের প্রতি তার প্রথম থেকেই নজর ছিল। তিনি যখন জানতে পেরেছিলেন যে তার ছেলে হানি দুবের বন্ধু হেমন্ত একজন ধনী পরিবারের ছেলে, তখন সে তাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে নেয়। হেমন্তের সাথে তার বন্ধু হানি দুবের মা পুনম দুবের একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল। হেমন্ত তার বাড়ি থেকে কিছু টাকা ও তার মায়ের গয়নাও পুনম দুবেকে দিয়েছিল। এমনকি তার মার গয়না বন্ধক রেখে তাকে টাকাও দেয়। হেমন্ত তখনই হানি দুবের বাড়িতে যেত যখন সে বাড়িতে থাকতো না। কিন্তু কথায় আছে না, সত্য কখনো চাপা থাকে না। আর এরকম ঘটনা তো কখনোই চাপা থাকতে পারে না। তাই হানি দুবে এই ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল হতেই সে তার বন্ধুর উপর প্রচন্ড রেগে গিয়েছিল। আর হানি দুবে তার বন্ধু হেমন্তের উপর প্রতিশোধ নেওয়ার জন্য উতলা হয়ে উঠেছিল। পুলিশ এই তদন্ত করতে করতে বেশ কিছু সূত্র পায়, যে সূত্র অনুসারে সন্দেহের তীর পুনম দুবের দিকেই যাচ্ছিল। তাই আর একটু সময় নষ্ট না করে পুলিশ পুনম দুবে আর তার ছেলে হানি দুবেকে থানায় নিয়ে আসে জিজ্ঞাসাবাদের জন্য। পুলিশের জেরার মুখে পুনম দুবে সমস্ত সত্যি কথা স্বীকার করতে বাধ্য হয়। পুনম পুলিশকে জানালো যে হানি দুবে অপেক্ষা করছিল কবে সুযোগ পাবে হেমন্তের উপর প্রতিশোধ নেওয়ার, আর এই সুযোগ করে দিয়েছিল হেমন্ত নিজেই। হেমন্ত তার বন্ধুদেরকে জানালো যে সে তার বাবার কাছ থেকে 40,000 টাকা নিয়েছে একটা সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল কেনার জন্য। এই 40,000 টাকার লোভ দেখিয়ে হানি দুবে তার বন্ধুদেরকে সামিল করে নিল তার মাস্টার প্ল্যানে। তাদের প্ল্যান অনুসারে হেমন্ত তার বাবার কাছ থেকে 40,000 টাকা নিয়ে তাদের শুদ্ধ বাইক কিনতে যাবে। কিন্তু যাওয়ার আগে বাইক কেনার খুশিতে তারা একটা বিয়ার পার্টি প্ল্যান করলো, যে বিয়ার পার্টিটা হবে নিগমার জঙ্গলে। এই বিয়ার পার্টি চলাকালীন হানি দুবে একটা বিয়ারের বোতল নিয়ে জোরে আঘাত করে হেমন্তের মাথায়। সঙ্গে সঙ্গে হেমন্ত মাটিতে গড়িয়ে পড়ে আর তার মাথা থেকে রক্ত বেরোতে শুরু করে। এই সময় বিয়ারের বোতলটা ভেঙে যাওয়ায় সেই বোতল দিয়ে হানি দুবে হেমন্তের গলা আর হাত কেটে দেয়। অতিরিক্ত রক্তক্ষরণের জন্য হেমন্ত খুব তাড়াতাড়ি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার বডিটা যাতে শনাক্তকরণ না করা যায় তাই জন্য তারা পেট্রোল সঙ্গে করে নিয়ে যায় এবং সেই জঙ্গলেই তাকে জ্বালিয়ে দেওয়া হয়। তারপর তারা টাকাটা ভাগাভাগি করে নেয়। এবার প্রশ্ন হলো, তাহলে ঋত্বিককে কেন মারা হলো? এই ঘটনার পর হানি দুবে তার বাড়িতে চলে আসে আর তার মা পুনম দুবেকে সমস্ত ঘটনাটা জানায়। তখন পুনম দুবে একটা বড় প্ল্যান করে। সেই প্ল্যান অনুযায়ী তারা একটা ঘটনা সাজাতে চায়, আর সেই ঘটনা অনুসারে তারা ঋত্বিককে ইন্দোর পাঠায় আর সেখান থেকে কিডন্যাপার হিসেবে হেমন্তের বাবাকে ফোন করতে বলে, আর তারা 50 লাখ টাকা দাবি করে। এবার পুলিশ যখন তদন্তে নেমে পড়ে তখন পুনম দুবে ভয় পেয়ে যায়, যেহেতু এরা নাবালক আর এদের উপর পুলিশ যদি একটু জোর খাটায় তাহলে এরা সমস্ত সত্যি কথা গড় গড় করে বলে দিতে পারে। আর এই ভয়েই পুনম দুবে ঋত্বিককে হত্যা করে। কিন্তু এবার প্রশ্ন হলো, কিন্তু তারা লোকেশকে কেন হত্যা করলো? তার কারণ হিসেবে পুনম জানালো যে লোকেশ জানতো যে 50 লক্ষ টাকা দাবি করা হয়েছে, তাই টাকাটা না পাওয়া গেলেও লোকেশ তখন পুনমকে ভয় দেখাতে শুরু করলো যে তার ভাগের টাকা যাতে তাকে দিয়ে দেওয়া হয়, আর তা যদি তাকে তৎক্ষণাৎ না দেওয়া হয় তাহলে সে পুলিশকে গিয়ে সমস্ত কিছু জানিয়ে দেবে। আর এই জন্যই লোকেশকেও হেমন্ত আর ঋত্বিকের মতো পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়। পুনম এটাও জানায়
যে পুলিশ যদি সেই মুহূর্তে তাকে ধরে নিয়ে না আসতো তাহলে সংস্কারের সঙ্গেও ঠিক একই কাজ করা হতো। কারণ সংস্কার সম্পূর্ণভাবে এই বিষয়ে যুক্ত না থাকলেও সে সমস্ত বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল ছিল। সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে পুনাম দুবে আর তার ছেলে হানি দুবেকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। ভারতবর্ষে এই প্রথম কোন নাবালককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। কিছু মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এটা জানা যায় যে এই নাবালকেরা কেস স্টাডিজ বা এই ক্রিমিনাল স্টোরিজ থেকেই অনুপ্রাণিত হয়ে এরকম কাণ্ড ঘটিয়েছে। তাই আমি শুধু এটুকুনি চাইবো যে এই ভিডিওটা যারা দেখছো তারা একটা সুস্থ সবল জীবন যাপন করো, আর আশেপাশে এরকম কোনো ঘটনার সম্মুখীন হলে সাবধান হয়ে যেও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এন্ড শেয়ার অবশ্যই করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।